কিন্তু তানিয়া রয়েছেন, তানিয়ার কাছে একবার আসবো। তানিয়া, যে বিষয়টা আমি আলোচনা করছিলাম, কথা বলছিলাম আমরা কিছুক্ষণ আগে, আজকে আপনি আমাদের সঙ্গে রয়েছেন, পরিচয় দিতেও ভালো লাগছে যে আপনার বাবা বাংলাদেশের সংবিধানের রচয়িতা। আজকে যখন দেখছেন দেশটার এই অবস্থা, যে ভেবে সংবিধান তৈরি করা, যে ভেবে একটা নতুন দেশকে জন্ম দেওয়া, যে ভেবে একটা নতুন দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং বিগত কয়েক বছরে বাংলাদেশ পৃথিবীর অনেক গুরুত্বপূর্ণ বড় ছোট দেশের সঙ্গে প্রতিযোগিতার জায়গায় পর্যন্ত এগিয়ে গিয়েছিল, সেই জায়গা থেকে যখন আজ নিজের দেশটাকে দেখছেন, কি মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে, আপনাদের প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ করার জন্য। আমি প্রথম আপনাদের চ্যানেলে এসেছি। আমার বাবার আমার বেশি গর্বের পরিচয়। উনি বাংলাদেশের জন্মসনদ অর্থাৎ প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, যেটা 10ই এপ্রিল 1971 ওটা রচনা করেছেন। তারপরে তো আমাদের পূর্ণাঙ্গ সংবিধান আমরা পেয়েছি, 72-এর সংবিধান। যদিও এটাকে অনেকে বলে প্রথম সংবিধান, কারণ আমাদের একটা সরকার ছিল, মুজিবনগর সরকার, যেটা পরিচালনা হয়েছিল এই 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 দলিলের মাধ্যমে। এটা বাংলাদেশের প্রথম দলিল, এবং বাংলাদেশ একটা রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে পৃথিবীর বুকে। আমরা একটা নিজেদেরকে নিজের একটা রাষ্ট্র এবং সংবিধান উপহার দিয়েছি। ভারতের যখন ইন্ডিপেন্ডেন্স হয়, আপনি দেখবেন যে বিলেতে ব্রিটিশ পার্লামেন্টে একটা আইন হয়, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট, এবং সেটার ভিত্তিতে ভারত এবং পাকিস্তানকে দুটো ইন্ডিপেন্ডেন্ট ডোমিনিয়ন তৈরি করা হয়। আমাদের কিন্তু সেটা না। আমাদের ইতিহাস অনেক গর্বের ইতিহাস। আমরা হচ্ছে অথকথনাস, উই দ্য পিপল। আমাদের কোনো কলোনিয়াল পাওয়ার বা কোনো একটা সুপিরিয়র পাওয়ারের অনুমোদন বা পারমিশন নিয়ে আমরা করি নাই। এটাকে আমরা ইউডিআই এর মাধ্যমে করেছি, ইউনিল্যাটারাল ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স। আমাদের জন্মের আগে, বাংলাদেশের জন্মের আগে, যে কোনো গোষ্ঠী বা জাতি যখন এটা করতে চেয়েছে তাদেরকে বিচ্ছিন্নবাদী বলা হয়েছে। কিন্তু যেহেতু আমাদের একটা নির্বাচিত একটা প্রতিনিধি ছিল এবং তাদের ম্যান্ডেট ছিল জনগণের পক্ষ থেকে, আমরা আত্মনিয়ন্ত্রণের অধিকার চর্চা করেছি, যেটা মানবাধিকার দলিলগুলো যেগুলো আছে, সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইট, কালচারাল অ্যান্ড সোশ্যাল রাইট, সেটার 1 নম্বর অধিকার হচ্ছে আত্মনিয়ন্ত্রণের অধিকার। সো বাংলাদেশের একটা, কিন্তু ভুলে যাবেন না, বাংলাদেশের একটা অনেক গর্বের ইতিহাস আছে, এবং আমরা ছিলাম প্রথম রাষ্ট্র, মেজরিটি মুসলিম, যারা নিজেদেরকে একটা সংবিধান এবং রাষ্ট্র উপহার দিয়েছি অন দ্য প্রেমিস অফ সেকুলার ডেমোক্রেসি। সো এইটা কিন্তু আমাদের বাংলা ভাষাভাষী মানুষ, যেটা পশ্চিমবঙ্গ আমাদের যথেষ্ট সাপোর্ট দিয়েছে সে সময়, কিন্তু বাংলার মানুষ, আমরা হচ্ছে আপনার পূর্ব বাংলার মানুষ, একটা রাষ্ট্র দিয়েছি নিজেদেরকে। সো সেটা আমাদের ভীষণ একটা গর্বের জায়গা। তো সেটাকে আমরা কোনো মতেই ছাড় দেব না। সো আমাদের এই জন্মের একটা সেকুলার রাষ্ট্র, যে আমরা নিজেদেরকে একটা রাষ্ট্র উপহার দিয়েছি। এখন তানিয়া, আপনি যে রাষ্ট্রের জন্মের কথা বলছেন, যে রাষ্ট্র নিয়ে গর্বের কথা বলছেন, ভারতও সবসময় পাশে দাঁড়িয়েছে, হাত বাড়িয়ে দিয়েছে, কিন্তু সেই দেশ, আপনার দেশের বর্তমান পরিস্থিতি দেখে কি মনে হচ্ছে যে তারা কি আদৌ এগিয়ে চলছে না পিছিয়ে যাচ্ছে? আমি এখানেই আসছি। এখানে আপনার আমাদের যে একটা পৃথিবীতে বেশিরভাগ রাষ্ট্রে যেখানে মুসলিমরা বাস করে, তারা কিন্তু সকল ক্ষমতার মালিক না, রাষ্ট্রের তারা মালিক পক্ষ না। তো সেই জন্য অন্যান্য যারা মুসলমানরা আছে, স্পেশালি মাল্লালার মতো মেয়ে যারা আছে, বাংলাদেশের নারীরা কিন্তু আপনি দেখবেন উন্নয়ন যে ইন্ডিকেটরগুলো আছে, সেখানে কিন্তু ভারতের থেকেও আমাদের ইন্ডিকেটর কিন্তু সোশ্যাল ডেভেলপমেন্ট ইন্ডিকেটরে বাংলাদেশের নারীরা এগিয়ে আছে। সো আমরা কিন্তু সাউথ এশিয়ায় একটা অবস্থানে আছি, এবং সেই অবস্থান থেকে আমরা কোনো মতেই সরে যেতে প্রস্তুত না। এই ঘটনা যারা ঘটাচ্ছে, এটা একটা আনএক্টেড গভর্নমেন্ট, একটা আনইউজুয়াল একটা সিচুয়েশনে তারা এসেছে। তারা দাবি করছেন যে এই সরকার তারা গঠন করেছে একটা সুপ্রিম কোর্টের ওপিনিয়ন 106 অনুচ্ছেদের সংবিধানের ভিত্তিতে, কিন্তু এই ওপিনিয়নটা আমরা কেউ দেখিনি। এই ওপিনিয়নটার রেফারেন্স কি প্রেসিডেন্ট আদৌ করেছিলেন? করলে সেটা কি একটা পদত্যাগ পত্রের ভিত্তিতে? সো এই সরকারের উচিত ছিল এই ওপিনিয়ন, যার ভিত্তিতে তারা দাবি করছেন তারা সরকারে আছেন, এটা একটা ট্রান্সপারেন্সির অভাব আছে। সো এখানে একটা বিশাল বড় প্রশ্ন বাড়ছে দিনে দিনে। দ্বিতীয়ত, তারা যে প্রশ্ন আপনি তুলছেন, নিঃসন্দেহে আপনার প্রশ্নটা খুব যুক্তিসঙ্গত, এবং এই প্রশ্ন এদেশ থেকে অনেকে তুলেছেন। বারবার বলা হয়েছে যে এই সরকারটা আসলে একটা অনৈতিকভাবে বসে রয়েছে, সরকার জোর জবরদস্তি একটা ক্ষমতা দখল করে থেকে। আমার প্রশ্ন হচ্ছে যে আদৌ এই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনো সম্ভাবনা আপনারা দেখছেন কি?
কারণ অনেক তো ক্ষতি হয়ে যাচ্ছে, দেশের ইতিহাস বদলে দেওয়া হচ্ছে, বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে ইতিহাস থেকে মুছে ফেলা হচ্ছে, সিলেবাস চেঞ্জ করে ফেলা হয়েছে, নতুন আইন আনা হচ্ছে, সংস্কারের নাম করে সংবিধান আইন সবকিছু বদলে ফেলা হচ্ছে। এরপর যখন আপনারা যদি ভেবে থাকেন যে এটা মাত্র কয়েকদিনের জন্য, তাহলে কি সত্যি অনেক দেরি হয়ে যাচ্ছে না? কি করবেন? এখান থেকে বেরোনোর রাস্তা কি, সমাধান সূত্র কি আছে আপনাদের কাছে? হ্যাঁ, আমরা 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 এখানে আপনি একটা যদি চিন্তা করেন, আমার যে মেজর দুটি দল আছে, আওয়ামী লীগ এবং বিএনপি, তাদের ভিতরে কিন্তু আপনার 40% যদি ভোট থাকে আনুমানিকভাবে এক একটা দলের, 80% মানুষ কিন্তু তাদের সমর্থনে আছে। এবং আপনার এই যে সংবিধান সংস্কারের কথা বলছেন, দেশের নাম পরিবর্তনের কথা বলছেন, এগুলোর সাথে তো মেজর দুটো পার্টি নেই, অর্থাৎ 80% মানুষ কিন্তু নেই যারা এই কাজগুলো করছে। এবং আমরা দেখছি যে একটা আপনার ভিজিল্যান্টি বলেন বা একটা মব বলেন বা আপনার কিছু বেকার পোলাপান বলছে আমাদের দেশে, এদের পরিচয় কিন্তু আমাদের কাছে স্পষ্ট না। তারা বলছে যারা সমন্বয়কারী ছাত্র, কিন্তু আমি তাদের কোনো স্টুডেন্ট আইডি এখনো দেখিনি। তারা দাবি করছে যে তারা আপনার সমন্বয়কারী ছিল, কিন্তু তারা একটা কিছু গোপন করেছে। এই সমন্বয়কারীদের ভিতরে 155 জনের ভিতরে 108 জনই ছিল হচ্ছে শিবিরের, যেটা তারা কিছুটা প্রতারণা করেছে সাধারণ মানুষের সাথে। দ্বিতীয়ত, তারা কিন্তু আপনার তাদের সোর্স অফ ইনকাম কি আমরা জানি না, তারা কোনো উদ্যোক্তা আদৌ কিনা, তাদের তো কোনো চাকরি তারা করেছে বা কোনো তানিয়া, আপনি যে প্রশ্নগুলো তুলছেন, আমি আবারও বলছি প্রশ্নগুলো খুব যুক্তিসঙ্গত। আমি আপনার কাছে আবারও আসছি, এখানে বলরাম বসু রয়েছেন এবং রক্তিম বাবু রয়েছেন। রক্তিম বাবুকে দিয়ে শুরু করবো, তারপর বলরাম বাবুর কাছে আসবো। এই বিষয় নিয়ে আমরা বহুবার এখানে আলোচনা করেছি, কিন্তু আমার মনে হচ্ছে রক্তিমদা এখন জল মাথার উপর উঠে গেছে। যে জায়গা থেকে তানিয়ারা বিষয়টাকে দেখছেন এবং তিনি বলছেন যে এটা এই সরকারের নৈতিকতা নেই, এই সরকারের অনেক প্রশ্ন রয়েছে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যতক্ষণ পর্যন্ত ইউনূস রয়েছে ক্ষমতায়, ততক্ষণ পর্যন্ত যে ক্ষতিগুলো হয়ে গেছে, এত এত হিন্দুদের প্রাণ চলে গেছে, হিন্দু নির্যাতন আজও হচ্ছে। শেষ কদিন আমার কাছে তালিকা রয়েছে কি কি হয়েছে। চিন্ময় কৃষ্ণপ্রভু আজও জেলের মধ্যে বন্দী হয়ে রয়েছে এবং একের পর এক এ ধরনের জিহাদি নিয়ম, তালিবানি ফতোয়া জারি হয়ে যাচ্ছে। এরপর আমি জানি না যে সত্যি এখান থেকে যখন যদি কোনোদিনও এই চাপে পড়ে, যেভাবে কোথাও ট্রাম্প হাত তুলে নিয়েছে এবং ট্রাম্প হাত তুলে নেওয়ার পর যদি একদিন কখনো ভারতও মুখ ফিরিয়ে নেয়, তখন চাপে পড়ে শেষ পর্যন্ত যখন ইউনূস পালিয়ে যাবে বা কখনো কিছু পরিণতি হয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।